ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 30শে মার্চ 1968। আত্মিক বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে থাকি। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক কি করে হলো? বাবা বলেন, কাম হলো মহাশত্রু। এর ওপরে জিত প্রাপ্ত করে তোমরা এতটা উচ্চ হয়ে যাও। এর জন্য নাম রূপকে দেখো না, তোমরা ভাই ভাইকে দেখো। গন্তব্য হলো অনেক উচ্চ। বিশ্বের মালিক হওয়া কোনো কম কথা কি? ওম নমঃ শিবায়। ভগবানুবাজ। বাবা বসে আত্মিক বাচ্চাদের বোঝান, এই দুনিয়াকে আসুরি দুনিয়া বলা হবে, নতুন দুনিয়াকে দৈবী দুনিয়া বলা হবে। দৈবী দুনিয়াতে মানুষ অল্প হয়। এখন এই রহস্য কাউকে বলা উচিত যে ফ্যামিলি প্ল্যানিংয়ের মিনিস্টার হয়, তাদেরকে বোঝানো উচিত। বলো, ফ্যামিলি প্ল্যানিংয়ের ডিউটি তো গীতার মহাবাক্য অনুসারে বাবারই হয়। গীতাকে তো সবাই মানে। গীতা হলোই ফ্যামিলি প্ল্যানিংয়ের শাস্ত্র। গীতার দ্বারাই বাবা বসে নতুন দুনিয়া স্থাপনা করেন। এ তো অটোমেটিক্যালি ড্রামাতে তার পার্ট নিহিত রয়েছে। বাবাই এসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম বা পিওর ন্যাশনালিটি স্থাপনা করেন। আমাকে দেবী দেবতা ধর্মেরই বলা হবে। গীতাতে ভগবান শুধুমাত্র বলেন যে আমি আসি এক ধর্মের স্থাপনা করতে, তো এতে ফ্যামিলি প্ল্যানিং নাম্বার 1 হয়ে যাবে। সমস্ত বিশ্বের ওপরে জয় জয়কার হয়ে যাবে। এক আর আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়ে যাবে। এখন তো অনেক মানুষ হবার কারণে অনেক নোংরা হয়ে গেছে। এই সময় তো অনেক মনুষ্য রয়েছে। এখন যারা নতুন প্ল্যানিং হয় তাদের মধ্যে এত হয় না। সেখানকার জন্তু জানোয়ার পাখি আদিও বড় ফার্স্ট ক্লাস হবে, যাদের দেখতেই হৃদয় খুশিতে ভরে যাবে। ভয় পাবার কথাই হয় না। বাবা বসে বোঝান, তোমরা আমাকে আহ্বানই করেছ এই জন্য যে ফ্যামিলি প্ল্যানিং করো, অর্থাৎ পতিত ফ্যামিলিকে ফেরত নিয়ে যাও, পাবন ফ্যামিলি স্থাপনা করো। তোমরা সবাই বলতে যে বাবা এসে পতিত দুনিয়া শেষ করে নতুন দুনিয়া বানাও। এই বাবারই হলো প্ল্যানিং। অনেক ধর্ম শেষ করে এক ধর্মের স্থাপনা করে দেন। এ তো অনেক ফার্স্ট ক্লাস ফ্যামিলি প্ল্যানিং হয়ে গেল। দেখলেই হৃদয় খুশি হয়ে যাবে। লক্ষ্মী নারায়ণকে দেখে তোমাদের মনে কত খুশি হয়, তাই না? সেখানে তো যথা রাজা রানী তথা প্রজা সবাই ফার্স্ট ক্লাস হয়। তো এই ফ্যামিলি প্ল্যানিংয়ের যুক্তি ড্রামাতে নিহিত রয়েছে। তোমরা বাচ্চাদের বোঝানো হয়, পারলৌকিক বাবা তো সত্য যুগে প্ল্যানিং ফার্স্ট ক্লাস করে থাকেন, বাকি কাঁটার জঙ্গলকে নির্মূল করে দেন। এই সমস্ত খড়ের গাদায় আগুন তো লেগে যায়। এই কাজ হলো বাবার। তোমরা কিছুই করতে পারো না। যতই পরিশ্রম করো সাকসেসফুল কেউ হতে পারে না। বাবা বলেন, তোমরা কাম বিকারকে নিজের মিত্র মনে করো। তা তো হলো অনেক বড় শত্রু। অনেকে কাম বিকারকে নিজের মিত্র মনে করে অনেক ধুমধাম করে কাম কাটারি চালায়। তারও একটা চিত্র বানানো উচিত, যাতে কুমার আর কুমারী দুজনের হাতে কাম কাটারি দেখানো উচিত। এ ওর গলায় আর ও এর গলায় লাগিয়ে থাকে। এরপর তোমরা বোঝাও। বাবা বলেন, কাম হলো মহাশত্রু, আর আবার তোমরা কাম কাটারি চালাও। বাবা অর্ডিন্যান্স বের করেছেন, এর ওপরে জিত প্রাপ্ত করো। এও ড্রামাতে নিহিত রয়েছে। বেচারাদের জানাই নেই যে ফ্যামিলি প্ল্যানিং কি করে হচ্ছে। এ তো কল্প কল্প বাবাই করে থাকেন। ড্রামা অনুসারে আবারও এটা হতেই হয়। সত্য যুগে হয় অনেক অল্প মানুষ। এতে চিন্তার তো কোনো কথাই নেই। বাবা প্র্যাকটিক্যালে এই কাজ করছেন। তারা তো কত মাথা ঘামাতে থাকে।
এডুকেশন মিনিস্টারকেও তোমরা বোঝাতে পারো এখনকার ক্যারেক্টার্স কত খারাপ, দেবতাদের ক্যারেক্টার কত ভালো ছিল, মানুষ একদমই পাথর বুদ্ধির হয়ে গেছে। এমন তোমরা বেপরোয়া বাদশাহ হয়ে বাণী চালাও, বলো এটা কোনো মিনিস্টারের কাজ নয়, এ তো উঁচুর থেকে উঁচু বাবারই কাজ। অনেক রাজ্যে এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা ছিল, তাই না? কত অল্প মানুষ ছিল যখন এদের রাজ্য ছিল। প্রশ্ন করা উচিত, কিন্তু এমন করে বলা খুব কমই বলতে পারে। মিনমিন করতে থাকে, তো তখন তাদের সেই জোর থাকে না। তাদেরকে এই লক্ষ্মী নারায়ণের চিত্র দেখানো উচিত। এই ফ্যামিলি প্ল্যানিং বাবারই ছিল, এখন আবারও করছেন। এই লক্ষ্মী নারায়ণের রাজ্যের স্থাপনা হচ্ছে। বাবা বলেছেন এই লক্ষ্মী নারায়ণের চিত্র একদম ফ্রন্টে রাখো আর বাতি আদি খুব লাগাও। প্রভাত ফেরিতেও এই ট্রান্সলাইটের চিত্র হলে তো কেউই একদম ক্লিয়ার দেখতে পাবে। বলো আমরা এই ফ্যামিলি প্ল্যানিং করছি, যথা রাজারানী তথা প্রজা। ডেটে ডিনাস্টির স্থাপনা হচ্ছে, বাকি সব বিনাশ হয়ে যাবে। তোমরা বলেও থাকো হে পতিত পাবন, এসে আমাদের পাবন বানাও। তাও বাবাই বানাতে পারেন। এক দেবী দেবতা ধর্মই পাবন হয়, বাকি সব শেষ হয়ে যায়। বাবা নিজে বলেন, বাবা বাবা এমন আর কেউ বলতে পারে না। এমন নয় যে তোমরা ব্রহ্মার জন্য বলো, বলো শিব বাবার হাতে এই প্ল্যানিং রয়েছে। সত্যযুগে এই প্ল্যানিং হয়ে যায়। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন মনুষ্য পুরুষোত্তম হয়ে যায়। বাবা এই প্ল্যানিং জীবিত থাকতেই করেন। তোমাদের স্থাপনা হচ্ছে, সেখানে হলোই দেবী দেবতারা, শূদ্র হয় না। এত বড় ফার্স্ট ক্লাস প্ল্যানিং, বাকি সব ধর্ম শেষ হয়ে যাবে। এই বাবার প্ল্যানিংকে এসে বোঝো। তোমাদের এই কথা কি শুনে তোমাদের ওপরে বলিহার যাবে। এই মিনিস্টার আদি কিছুই করতে পারবে না, বিকারী, তাই না? তারা আবার নির্বিকারী প্ল্যানিং কি করে বানাবে? এ হলো কত সহজ, কিন্তু এমন এমন কথা তোমরা বলো না। বাবা যিনি উঁচুর থেকে উঁচু ভগবান, তিনি আসেনি এই প্ল্যানিং করতে। বাকি সব অনেক ধর্মকে সমাপ্ত করে দেন। সব কিছুই হলোই অসীম জগতের বাবার হাতে। পুরনো জিনিসকে সমাপ্ত করে নতুন বানিয়ে দেন। সেখানে বিচ্ছু টিন্ডান আদি কিছুই হয় না। বাবা নতুন দুনিয়া স্থাপন করে পুরনো দুনিয়া বিনাশ করে দেন। এও ড্রামাতে নিহিত রয়েছে, বোঝানো উচিত। বোন আর ভাইরা এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তকে তোমরা জানো না। বাবা বলে থাকেন সত্যযুগ আদিতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সেখানে না এত মানুষ হয়, না প্ল্যানিং আদির কোনো কথা হয়। প্রথমে তো সৃষ্টির আদি মধ্য অন্তকে এসে বোঝো। সদ্গতি দাতা হলেন বাবাই। সদ্গতি অর্থাৎ সত্যযুগী মনুষ্য। সর্বপ্রথমে ছিলই এই দেবী দেবতারা, অনেক অল্প হয়। ফার্স্ট ক্লাস ধর্ম ছিল। বাবা ফুলদের ফার্স্ট ক্লাস প্ল্যানিং বানান। কাম তো হলো মহাশত্রু। আজকাল তো এর পেছনে প্রাণ দিয়ে দেয়। যদি কারো সাথে মন লেগে যায় আর ঘরে যদি বিয়ে না করানো হয় তো ব্যাস ঘরেই হাঙ্গামা লাগিয়ে দেয়। এ হলোই নোংরা দুনিয়া। একে অপরের ওপরে কাম কাটারি চালিয়ে কাঁটা লাগাতেই থাকে। সব হলো নোংরা। বিয়ে দিয়ে কত খুশি হয়ে যায়। তো এই চিত্র বানাও, ওই দুজনের হাতে কাটারি হবে। সত্য যুগে তো কাম কাটারির কথাই নেই, দুজনেরই ফল প্রাপ্ত হয়, ফুলের বর্ষা হয়। তো এমনই বিচার সাগর মন্থন করো। বাবা ইশারা তো দিয়েই থাকেন, তোমরা সেটাকে রিফাইন করো।
চিত্র তো ভিন্ন ভিন্ন প্রকারের বানায়, তাই না? ড্রামা অনুসারে যা কিছু হয় তা ঠিকই হয়। যে কাউকে বোঝানোই হলো অনেক সহজ। সবার অ্যাটেনশন বাবার দিকে টানতে হবে। বাবারই হলো এই কাজ। এখন বাবা ওপরে বসে তো প্ল্যানিং করবেন না। বাবা বলেও থাকেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, আসুরি রাজ্য হয়ে যায়, তখনই এসে এই সবকে সমাপ্ত করে দেবী দেবতা রাজ্য স্থাপনা করি। অসুররা তো অজ্ঞান নিদ্রায় শুয়ে রয়েছে, এই সব বিনাশ হয়ে যাবে। বিকারীদের বিনাশ হয়, যারা নির্বিকারী হয় সেই ফ্যামিলি এসে রাজ্য করে। গায়নও হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা। কার? এই ফ্যামিলি প্ল্যানিংয়ের। এই প্ল্যানিং হচ্ছে তোমরা বাচ্চারা পবিত্র হও, তো তোমাদের জন্য নিশ্চয়ই পবিত্র নতুন দুনিয়া চাই। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। অনেকই ছোট হয়, 50-60 বছরে অনেক ভালো প্ল্যানিং করে দেয়। বাবা সবারই হিসাব নিকাশ যুক্ত করিয়ে নিজের ঘরে নিয়ে যান। এত সমস্ত নোংরা তো সেখানে নিয়ে যাবেন না। ছি ছি, আত্মারা যেতে পারে না। এই জন্য বাবা এসে ফুল বানিয়ে নিয়ে যান। তো এমন কথার ওপরে বিচার সাগর মন্থন করো। তোমরা রিহার্সেল করতে থাকো। বাবা বলেন, আমি এক ধর্মের স্থাপনা করিয়ে তোমাদের রিহার্সেল করাচ্ছি। এই ফ্যামিলি প্ল্যানিং কে করেছে? বাবা বলেন, কল্পপূর্ব সমান আমি নিজের কার্য করছি। আহ্বানও করো বাবা, পতিত ফ্যামিলি বদলে পাবন ফ্যামিলি স্থাপনা করো। এই সময় সব হলো পতিত। বিয়েতে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর ওই পাবন থেকে বদলে পতিত হয়। প্রথমে কুমারী পাবন হয়, অনেক কুমারীও অনেক নোংরা হয়ে যায়। যতই বোঝাও বোঝে না। কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলা হয়। জ্ঞান চিতাতে বসে সুন্দর হয়, এরপর কাম চিতাতে বসে কালো মুখ করে দেয়। আজকাল তো রামকেও কালো, কৃষ্ণকেও কালো দেখায়। প্রশ্ন করো যে কালো কেন হয়েছে? বলবে যে আমরা কি জানি। আরে, সে তো রাম রাজ্যে সুন্দর ছিল, তাহলে রাবণ রাজ্যে কালো হয়েছে। বাবা অর্থগত ক্লিয়ার বোঝান। কাম কাটারি চালাতে চালাতে কালো হয়ে গেছে। কোনো কোনো কুমারী তো এমন হয় যে পতিত হওয়া ছাড়া থাকতে পারে না। বাবা দিন প্রতিদিন বড়ই কড়া অক্ষর দিতে থাকেন। লৌকিক বাবা বোঝায় যে বিয়ে করো না, কালো মুখ হয়ে যাবে। বাবাকেও জবাব দিয়ে দেয়, পতিত হয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। বাবা আগেও অনেক কড়া বাণী চালিয়েছিল, এখনো বোঝাতে থাকেন। এখন তোমরা বাচ্চাদেরও এই কাজই করা উচিত, বোঝানো উচিত। সব আসুরি নিদ্রায় শুয়ে রয়েছে, তাদের জাগাও। নিজেরা সুন্দর হয়ে অন্যদেরও বানালে তো বাবার ভালোবাসাও পেয়ে যাবে। সার্ভিসই না করলে তো কি মিলবে? কেউ বাদশা হয় তো নিশ্চয় ভালো কর্ম করেছে না, এও কেউ বোঝাতে পারে। এ হলো রাজা রানী, আমরা হলাম দাসী। নিশ্চয় আগের জন্মে এমন কর্ম করেছে, খারাপ কর্ম করে খারাপ জন্ম মেলে। কর্মের গতি তো চলতেই থাকে। এখন বাবা তোমাদের ভালো কর্ম করা শেখান। সেখানেও এ তো নিশ্চয় বুঝবে যে পরবর্তী জন্মে কর্ম অনুসার এমন হবে। বাকি কি কর্ম করেছে তা জানবে না। কর্ম গায়ন করা হয় না। যতটা যে ভালো কর্ম করে উচ্চ পদ পায়। উচ্চ কর্মর দ্বারা উচ্চই হবে। ভালো কর্ম না করলে তো তখন ঝাড়ু লাগায়। কর্মের ফল তো বলে না, কর্মের গতি চলতে থাকে। শ্রীমতে ভালো কর্ম হয়। কোথায় বাদশা, কোথায় দাস দাসী? বাবা বলেন, এখন ফলো করো, আমার শ্রীমতে চলো, তো উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবা সাক্ষাৎকারও করান। এই মাম্মা বাবা
বাচ্চারা এত উচ্চ হয়? কর্ম না। অনেক বাচ্চারা কর্মকে বোঝেই না। শেষের দিকে সাক্ষাৎকারও হবে, ভালোভাবে পড়বে লিখবে তো নবাব হবে, আর না করলে খারাপ হবে। এ তো সেই পড়াতেও হয়, এতেও হয়। কেউ তো কিছুই বোঝে না। হৃদয় হয় যে এখন বিয়ে করে নেই, কালো মুখ করতে বড়ই খুশি হয়। তোমরা ভাষণেও এমন বোঝাতে পারো, এতে বড় যুক্তি চাই। বলো, এখানে কত কন্যারা হবে যাদের হৃদয় হয় যে আমরা বিবাহ করে কাম চিতাতে চড়ি। ভগবানুবাদ, কাম চিতাতে বসে কালো মুখ করো। মানুষের তো কোনো কিছুই জানা নেই। এই সময় সমস্ত দুনিয়ার মুখ কালো। কাম চিতাতে সব জ্বলে মরেছে। বলে স্ত্রীকে কুমারীকে দেখলে অবস্থা নিচে নেমে যায়। এখানে তো এমন অবস্থা বিগড়াবে না। বাবা বলেন, নাম রূপ দেখো না, তোমরা ভাই ভাইকে দেখো। গন্তব্য হলো বড়ই উচ্চ। বিশ্বের মালিক হওয়া কখনো কারো বুদ্ধিতে হবে না। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক কি করে হলো? বাবা বলেন, আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে থাকি। বাবার বিচার সাগর মন্থন হতে থাকে, এমন এমন বোঝায়। মিনিস্টার আদিকে বোঝাও, এ সর্বগুণ সম্পন্ন ছিল, তাই না? আজকাল যেটা তোমরা নতুন ওয়ার্ল্ড মনে করো, সেখানে কি করতে থাকে? গান্ধীজি কি শিখিয়ে গেছে? রাম রাজ্য বানানোর হলো এটা যুক্তি। এ তো বাবারই কাজ। অসুর বেকারি থোড়াই রামরাজ্য স্থাপনা করতে পারে। দেবতারা তো এভার ফিওর ছিল। 21 জন্ম পাবন, এরপর 63 জন্ম পতিত হয়ে যায়। বোঝানোর জন্য ততটা শক্তিও চাই। গরু গাধা কি বোঝাতে পারবে? বাবা বলেন যে সার্ভিসে ওপরে ওঠো, তো আরোই শুয়ে পড়ে। ভাগ্যেই নেই তো বাবা কি করতে পারেন? বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, বাচ্চারা পাবন হও, কাম হলো মহাশত্রু। এর ওপরে জিত প্রাপ্ত করার জন্য সাহস করো। বাবার দাড়ির সম্মান রাখো। দাড়ি অক্ষরে, আবার তারা ব্রহ্মাকে দাড়ি দিয়ে দিয়েছে। তো বাবা বলেন যে মায়ার ওপরে জিত প্রাপ্ত করো, কিন্তু মায়াও এমন যে একদম নাক ধরে গর্তে ফেলে দেয়। গর্তে পড়ে মাথা মুড়িয়ে নিও না। আচ্ছা, আত্মিক বাচ্চাদের আত্মিক মাতা পিতা বাপ দাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, কর্মযোগী ভব। ব্যাখ্যা: কর্মযোগী অর্থাৎ নিরাকারী আত্মিক স্বরূপে স্থিত হয়ে কর্ম যে করে। যেমন কর্ম সতই চলতে থাকে, কর্মেন্দ্রিয়ের ন্যাচারাল অভ্যাস হয়, এমনই বুদ্ধিকে ন্যাচারাল স্মরণের অভ্যাস হওয়া উচিত। যদি যোগ না লাগে তো নিশ্চয়ই কর্মেন্দ্রিয় কোনো না কোনো ভোগ করতে লেগে রয়েছে, আর যেখানে ভোগ রয়েছে সেখানে যোগ নেই। মায়া ব্রাহ্মণ বাচ্চাদের বুদ্ধির ওপরেই প্রথমে আক্রমণ করে। এই জন্য সদা বুদ্ধিতে অ্যাটেনশনের পাহারা চাই, তখনই নিরন্তর কর্মযোগী হয়ে যাবে। ওম নমঃ শিবায়।